উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর উপজেলার সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, ভেড়ামারা উপজেলার সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ, মিরপুর পৌরসভা এবং ভেড়ামারা পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। গতকাল বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে যখন আমি ভেড়ামারাতে আমার সাথে বৃহত্তর কুষ্টিয়ার মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন উপস্থিত এখানে ছিলেন, আমরা যখন আলোচনা সভা করছি সেই মুহূর্তে মিরপুর বিএনপি অফিসের সামনে মিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক টিপু সুলতান তিনি একটা সমাবেশে অত্যন্ত আপত্তিকর, গর্হিত, মিথ্যা, অসত্য, বানোয়াট অভিযোগ এনে কিছু বক্তব্য রেখেছেন, যেটা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং আমার মান সম্মানকে সে উদ্দেশ্যমূলকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই সেই বক্তব্যটা রেখেছে। আমি সে সম্পর্কে দেশবাসীর জ্ঞাতার্থে আমার বক্তব্য তুলে ধরতে চাই। এই টিপু সুলতান মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করা এবং অন্যের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য রাখা তার ঐতিহ্যগত তার ব্যাপার। এর পরিচয় আপনারা জানেন, মিরপুর থানা বিএনপির যে সাবেক সভাপতি ছিলেন জনাব আল মামুনুর রসুল বাবু খান হত্যার ষড়যন্ত্রকারী হিসাবে যে মামলা দায়ের করেছিলেন, দীর্ঘদিন ধরে সে মামলা চলেছে আইন, কিন্তু বাবু খানের স্ত্রী আজও পর্যন্ত তাকে বাবু খানের খুনি হিসাবে তাকে চিহ্নিত করে। এই টিপু সুলতান 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর সে মাথাচাড়া দিয়ে ওঠে। তার আগে 17টি বছর আওয়ামী লীগ সরকারের সময় তিনি আওয়ামী লীগ নেতা কামারুল আরিফিনের বিজনেস পার্টনার হিসাবে তার সাথে তার সকল অপকর্ম এবং দুর্নীতির দোষর হিসাবে তিনি জুলাই বিপ্লবের আগ পর্যন্ত তার সাথেই তিনি ছিলেন এবং 5ই আগস্টের পর এই টিপু সুলতান সাউথ আফ্রিকা প্রবাসী আরিফ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তার বাড়ি ভাঙচুর করে মিরপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান তিনি সেটা দখল করে নেন। দৌলতপুর থানার পুলিশকাণ্ড ইউনিয়নের চেয়ারম্যানের কাছে তিনি 60 লক্ষ টাকা দাবি করেন, চাঁদা দাবি করেন, যেটা ওই চেয়ারম্যান সাহেব আমার শরণাপন্ন হয় এবং আমি তখন টিপু সুলতানকে এই চাঁদাবাজির থেকে তাকে বিরত করতে সেটা সম্ভব হয়। আপনারা জানেন এই টিপু সুলতান মিরপুরে তার দুর্নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য রব্বানের সাথে তার বিরোধ হয় এবং রব্বানকে মিরপুর বাজারে টিপু সুলতান এবং তার বাহিনী সশস্ত্র আক্রমণ করে তাকে হত্যার উদ্দেশ্যে সে আক্রমণ করে এবং রব্বান মারাত্মক জখম হয়ে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে এবং সংকটাপন্ন অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পরবর্তীতে তাকে স্থানান্তর করা হয় এবং সেখান থেকে সে চিকিৎসা করে। এই টিপু সুলতান এই 5ই আগস্টের পরিবর্তনের পর সে গাড়ি কিনেছে আপনারা জানেন এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা তার গাড়িতে চড়ে বেড়ায়। গাড়ি কীভাবে কিনেছে না কীভাবে সংগ্রহ করছে সেটা আপনারা কেউ দিলে জানতে পারবেন। এই টিপু সুলতান বিভিন্ন সময় সেক্রেটারি হওয়ার পর ভেড়ামারা মিরপুর থেকে যিনি নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন
জনাব রাগিব চৌধুরী সম্পর্কে অনেক সময় অত্যন্ত আপত্তিকর, জঘন্য, ঘৃণ্য বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। যদিও আমি সে সময় তাকে বলেছি যে কারোর বিরুদ্ধে এই ধরনের কটূক্তি করা যাবে না, আপত্তিকর বক্তব্য রাখা যাবে না, কিন্তু এটা তার অভ্যাসে পরিণত। যখন সে কথা বলে তখন তার স্বার্থে ব্যাঘাত ঘটে, তার বিরুদ্ধে সেই সমস্ত বক্তব্যগুলো প্রচার করে। এবং টিপু সুলতানের সেই সময়কার বক্তব্যগুলো, ভিডিওগুলো যদি আপনারা যাচাই করে দেখেন তাহলে আপনারা সেই প্রমাণ আপনারা সেখানে পাবেন। এই টিপু সুলতান আমার বিরুদ্ধে অভিযোগ করেছে যে এই নির্বাচনে আমাকে নাকি গফুর এমপি সাহেবের ভাই মান্নান নামে জনপ্রিয় ব্যক্তি, তিনি নাকি আমাকে বস্তা ভর্তি করে উনি 1.5 কোটি টাকা আমাকে দিয়েছেন। তাহলে কি এই বস্তা ভরার সময় উনি গণনা করে দিয়েছেন, না উনি এই টাকাটা গফুর সাহেবকে দিয়েছিলেন আমাকে দেওয়ার জন্যে? এই প্রশ্নটা আপনারা দেখতে, এটা জঘন্য মিথ্যাচার। যেহেতু রাগিব চৌধুরী সাহেবের নির্বাচনের পরিচালনার দায়িত্বে মেহেরপুর থানা বিএনপি ছিল, তাদের সীমাহীন ব্যর্থতা, বিভিন্ন সময় সাংবাদিকদের উপস্থিতিতে বিএনপির কর্মী সমাবেশে আমি তাকে বলেছি যে তোমার আচরণটা ঠিক করো, মানুষের সাথে ভালো ভদ্র আচরণ করো, ব্যবহার করো, কথা বলো। তার দুর্ব্যবহার, কথায় কথায় মানুষকে হুমকি দেওয়া, বিভিন্ন কারণে নেতাকর্মীদের সাথে তার সম্পর্কের অবনতি ঘটে। এই নির্বাচনে তিনি দায়িত্ব নিয়েছিলেন, যেহেতু কামারুল আরিফিনের সে পার্টনার ছিল, কামারুল আরিফিনের সাথে বিদেশে কথা বলে তার সহযোগিতা নিয়ে মেহেরপুর থানার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতাদেরকে তিনি প্রকাশ্যে এনে বুকে বুক মেলিয়ে বিএনপির সাথে একাত্মতা করে নির্বাচনের ঘোষণা দেন যে তাদের নেতৃত্বেই এই নির্বাচন করতে হবে। এবং আওয়ামী লীগকে যখন পুনর্বাসনের চেষ্টা করে, এতে স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়, কারণ দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের দুঃশাসন এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা যে সমস্ত গাইবী মামলা বা বিভিন্ন নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করে যেটা করেছে, বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে। আওয়ামী লীগকে প্রকাশ্যে যখন বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারে নামায়, তখন জনগণ স্বাভাবিকভাবে বিক্ষুব্ধ হয়। এবং যে কথাটি আমি জনাব রাগিব চৌধুরীকে বারবার বলেছি, এই মিরপুর সাগরার মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে, আওয়ামী লীগ অত্যাচার নির্যাতন করেছে। যারা নির্যাতিত হয়েছে তারা যদি দেখে আওয়ামী লীগের নেতারা বিএনপির সাথে সমাবেশে, আমি সতর্ক করি যে 5ই আগস্টের পর যে মিরপুরে এবং দাঁড়ামারাতে যারা চাঁদাবাজি করেছে, লোকের দোকানপাট দখল করেছে, ব্যবসায়ীদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করেছে, অত্যাচার নির্যাতন করছে, মারধর করেছে, রাশের রাজত্ব কায়েম করেছে, এই চিহ্নিত লোকগুলো যদি বিএনপির ক্যান্ডিডেট এবং বিএনপির নির্বাচনী টিম যারা প্রচার কাজে আছে তাদের সাথে যদি প্রচারণায় এদেরকে দেখতে পায়, তাহলে নির্বাচনে ভরাডুবি হবে। আমার কথাকে আমল দেয়নি তারা, তখন থেকেই আমরা শুনেছিলাম না, এবং ও হেরে যাওয়াই ভালো। পরবর্তীকালে তার ছেলে যেহেতু ছাত্রদলের জেলার সেক্রেটারি, আগামী দিনে তিনি প্রার্থী হয়ে আসবেন, এবং তখন থেকেই তিনি এই ষড়যন্ত্র শুরু করেন। এবং প্রত্যেকটা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সাথে তিনি অসদাচরণ করেছেন, এবং নির্বাচনে যে খরচ বন্টনের দায়িত্ব তার উপর ছিল, যেখানে দেখা যায় যে কর্মীরা যারা নির্বাচন পরিচালনার জন্য যে খরচটা পেত, সেই টাকাটা একদিনের টাকা বাদ দিয়ে পরের দিন দিত, এরকম করে তাদের অভিযোগ যেটা ছিল। এত জনপ্রিয় নেতা হলে থানা বিএনপির প্রেসিডেন্ট, সেক্রেটারি, নেতৃবৃন্দ, তাদের তো প্রভাব থাকার কথা।
তাহলে আমার বিরুদ্ধে যে মিথ্যা কাল্পনিক অভিযোগ করা হচ্ছে যে আমি ভোট বিক্রি করছি, তাহলে এই যে মিরপুর এবং ভেড়ামারা থানার যে 19টা ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা কি আমার কথা মতো তারা ভোট বিক্রি করে দিল? তাহলে এই যে 1,43,000 ভোট উনি পেলেন, এই ভোটগুলো কোথা থেকে আসবে? এই বিএনপির নেতাকর্মীদেরকে সংগঠিত করার জন্যে ভেড়ামারাতে এবং মিরপুরে আমি সকল বিএনপি নেতৃবৃন্দকে ডেকে রাগিব চৌধুরীর সাথে একাত্ম হয়ে তাদেরকে একসাথে নির্বাচন করার উদ্বুদ্ধ করি এবং সকল নেতাকে রাগিব চৌধুরীর হাতে তুলে দিই এবং নেতাকর্মীদের দেখভালের দায়িত্ব তার উপর আমি ন্যস্ত করি। কিন্তু শর্ত ছিল যে আপনি দেখবেন এবং এদের সাথে যেন কেউ দুর্ব্যবহার না করে। কিন্তু দেখা গেল নির্বাচনের সময় এই টিপু সুলতান সমস্ত নেতাকর্মীকে হুমকি প্রদর্শন করতে থাকে এবং যেহেতু কামারুল আরিফের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, দীর্ঘদিন তার বিজনেস পার্টনার, এবং তার মাধ্যমেই তিনি এই সমস্ত আওয়ামী লীগ নেতাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। নির্বাচনের সময় আমরা জানি, ইতিপূর্বে আমরা দেখেছি জামাতে ইসলামের সাথে আওয়ামী লীগের একটা আতাতের একটা পুরনো ইতিহাস আছে। যেমন 1986 সালে এরশাদ সাহেবের নির্বাচনের সময় সকল দল মিলে যখন ঘোষণা করলো এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তাদেরকে জাতীয় বেইমান হিসাবে চিহ্নিত করা হয়। কিন্তু দেখলাম 86 সালের সংসদ নির্বাচনে এই মিরপুর ভেড়ামারায় বা সারা বাংলাদেশে জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ তারা নির্বাচনে অংশগ্রহণ করে। ভেড়ামারাতে সেই সময় ভেড়ামারা মিরপুরে সেই সময় জামাতে ইসলামের প্রার্থী ছিলেন আব্দুল ওয়াহিদ সাহেব এবং সেই ভোটে আব্দুল ওয়াহিদ সাহেব এমপি নির্বাচিত হন। তার পরবর্তীকালে 1995 সাল থেকে আওয়ামী লীগ, জামাতে ইসলামী এবং জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে তারা আন্দোলনে অংশগ্রহণ করে। 175 দিন তারা হরতাল পালন করে এবং 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনেও তারা একসাথেই সেই নির্বাচন বয়কট করে। অর্থাৎ জামাত ইসলামী বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করে আওয়ামী লীগের সাথে একাত্ম হয়ে জাতীয় পার্টিকে সাথে নিয়ে সেই নির্বাচন 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করে, যার ফলস্বরূপ 96 সালের 12 জুনের যে নির্বাচন, সেই নির্বাচন বিএনপির আশীর্বাদ জামাতে ইসলামের উপর না থাকার কারণে, যেখানে জামাতে ইসলাম 1991 সালে বিএনপির আশীর্বাদ দিয়ে 19টি আসন লাভ করেছিল, কিন্তু 96 সালে 12 জুনের নির্বাচনে জামাতে ইসলাম মাত্র 3টি আসন লাভ করে। আবার 2096 সালের নির্বাচনে বিএনপির সমর্থন না পাওয়ার কারণে তারা 3টি আসন লাভ করে, কিন্তু পরবর্তীকালে তারা যেভাবেই হোক বিএনপির নেতৃত্বকে প্রভাবিত করে 2001 সালের নির্বাচনে আবার তারা জামাতে ইসলাম বিএনপির সাথে আসে এবং তারা 17টি আসন লাভ করে এবং 2 জন মন্ত্রী তারা পায়। 2006 সালের 28 অক্টোবর বিএনপি ক্ষমতা ত্যাগ করার পর 2007 সালে যে 111 যেটা সামরিক বাহিনীর নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার আসে, সেই সরকারের সময় যে নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে না চাইলেও জামাতে ইসলামী সেই সময় প্রভাব বিস্তার করে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য হয়। সেই পাতানো নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপিকে 29টি আসন জামাতকে তারা সমর্থন করে এবং মিরপুর ভেড়ামারা নির্বাচনেও আমরা লক্ষ্য করলাম যে এই টিপু সুলতানের নেতৃত্বে যে সমস্ত আওয়ামী লীগের নেতারা রাগিব চৌধুরী নির্বাচন ধানের শীষে নির্বাচনের জন্য প্রকাশ্যে আসছিলেন, কিন্তু ভোটের সময় দেখা গেল
যে তাদের ভোট জামাত ইসলামী যে ভোট পেয়েছে সেই ভোট তাদের জেতার মতো ভোট এখানে তাদের ছিল। এই নির্বাচন তারা আতাতের মাধ্যমে জামাত ইসলাম আওয়ামী লীগের সহযোগিতায় এখানে সংসদ সদস্য নির্বাচনের ফলাফল জামাত ইসলামী বিজয়ী হয়ে আর বিএনপি প্রার্থী পরাজিত হওয়ার পর এরা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য উদরপিণ্ডি বুদর ঘরে চাপিয়ে আমার বিরুদ্ধে তারা অভিযোগ করে যে আমি জামাতে ইসলামের কাছে ভোট দিয়েছি। এই ধারাবাহিকতাতেই আজকে যখন বিভিন্ন স্থানে তারা দখলদারি রাহাজানি চাঁদাবাজি শুরু করেছে, মিরপুর এবং ভাড়ামারা ইউনো অফিস, পিআইও অফিস, ইঞ্জিনিয়ারের অফিস, কৃষি অফিস সহ যেখানে সরকারের উন্নয়নমূলক কাম হয় সেখানে তারা প্রভাব বিস্তার করছে। এবং অভিযোগ আছে যে তারা সেখান থেকে জামাত ইসলামের সহযোগিতায় তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। টিপু সুলতানের বিরুদ্ধে অভিযোগ, মিরপুরে যেমন সে পিআই অফিসে গিয়ে বলছে যে আমাকে 5 লক্ষ টাকা দিতে। পিআই বলতে আমি কোথায় পাবো যে আপনাকে আমাকে টাকা দেবে, তাহলে কোথায় পাবো জানি না, কিন্তু তোমাকে 5 লক্ষ টাকা। এবং শোনা যায় যে জামাত ইসলামের কাছ থেকে তারা শেয়ার নিয়ে আছে। ভেড়ামারাতে তাদের অনুসারীরাই জামাত ইসলামীর রুবেল নামে একজন নেতা আছে, রুবেল অটোর রুবেল, তিনি সদ্য জামাত ইসলামের নেতা এবং তিনি এখানে জামাতের নাম ভাঙিয়ে প্রশাসনকে প্রভাবিত করে ওই তাদের অনুসারীদেরকে দিয়েই গোলাপনগর পাটগাড়ি স্কুল থেকে ওখান থেকে রাতের অন্ধকারে নদীর থেকে বালি এবং মাটি উত্তোলন করে তারা প্রকাশ্যে বিক্রি করছে এবং এই ভাগাভাগি তারা এটাই হচ্ছে বাস্তব চিত্র। যখন আমি তাদের এই চরিত্র উন্মোচন করেছি, তারা উদ্দেশ্যমূলকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই অভিযোগ করেছে নির্বাচনের সময় কপুর চেয়ারম্যানের ভাই আমাকে 2 কোটি টাকা দিয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, তাকে প্রমাণ করতে হবে কে কোথায় কিভাবে আমাকে টাকাটা দিল, আর টিপু সুলতান গুনে কীভাবে 1.5 কোটি টাকা যদি তারা দিয়েও থাকে আমাকে, তাহলে সে টাকা তো আমি গোপনে নেব, সেটাকে টাকা আমি টিপু সুলতানের হাত থেকে নেব। এই যে কাল্পনিক অভিযোগ, উদ্দেশ্য একটি, আমাকে হেয় প্রতিপন্ন করে রাগীব চৌধুরী সাহেবের দৃষ্টি আকর্ষণ করে তার কাছে যাওয়া। আমি গতকালও আহ্বান জানিয়েছি যে এরা ষড়যন্ত্রগুলো বিএনপিকে দুর্বল করার জন্য তৎপর রয়েছে। ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সাথে, ওয়ার্ড বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দের সাথে এদের কোনো সম্পর্ক নেই। সামনে যখন উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে, যেহেতু বিএনপির তৃণমূল নেতাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তাদের ভরাডুরি হবে, সেই কারণেই তারা এই ষড়যন্ত্র পথ বেছে নিয়েছে। আমি গতকাল হরিদাসপুরের উপস্থিতিতেই আমরা ঐক্যবদ্ধভাবে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের মতামত সাপেক্ষে ওয়ার্ড থেকে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে ইউনিয়ন কমিটি গঠন করব, আর ইউনিয়ন কমিটির নির্বাচনের মাধ্যমে আমরা থানা কমিটি গঠন করব। এবং সেখানে আমি রাগীব সাহেবের সহযোগিতা কামনা করি। দলকে শক্তিশালী করতে হলে, দলকে গতিশালী করতে হলে অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিকে দল, নেতা নির্বাচন এবং দলকে ঐক্যবদ্ধ এবং সংগঠিত করা সম্ভব। যখন দলকে ঐক্যবদ্ধ এবং সংগঠিত করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছি, তাদের হাতে ঘা লেগেছে। অনুরোধ করব, এখানে সকল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, থানা বিএনপির নেতৃবৃন্দ এখানে আছেন, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন। সে কালকে অভিযোগ করেছে আমি প্রত্যেকটা ইউনিয়নে নেতাদের কাছে নাকি 70,000 টাকা করে দিয়ে
আমি ভোট কিনেছি, কোথায় কার কাছে ভোট কিনেছি একটা প্রমাণ দিতে হবে। আমি কোনো ইউনিয়ন বিএনপি বা কোনো বিএনপি নেতাকে দাঁড়িপাল্লায় ভোট দিতে বলেছে কিনা তার প্রমাণ দিতে হবে। যদি আমি প্রকাশ্যে দাঁড়িপাল্লার ভোট এর কথা না বলে থাকি, তাহলে তারা এই যে অভিযোগটা করছে এটা কাল্পনিক, উদ্দেশ্যমূলক এবং পরিকল্পিত। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বিষয়টা একটু যাচাই করে দেখবেন যে আজকে যে ষড়যন্ত্রমূলকভাবে আমার ভাবমূর্তি পূর্ণ করার জন্য যে বক্তব্যটা রেখেছে, অবিলম্বে যদি এটা প্রত্যাহার না করে তাহলে তার বিরুদ্ধে নিয়ম মোতাবেক যথাযথ ব্যবস্থা যেভাবে করার দরকার ইনশাআল্লাহ সেই ব্যবস্থা আমি করব। আপনারা আমার সম্পর্কে অতীত জানেন। বিএনপির জন্ম হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্বাচনে আমার নেতৃত্বেই মিরপুর ভেড়ামারাতে নির্বাচন হয়েছে। 1979 সালে জাতীয় সংসদ নির্বাচন ব্যারিস্টার আব্দুল হক এখানে প্রার্থী ছিলেন, কথা দিয়ে তার নির্বাচন হয়েছে। উনি যখন নির্বাচনে মাঠে কোনো রকম জোয়ার সৃষ্টি করতে পারেননি, আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সে সময় ভেড়ামারার থেকে প্রথম 5 শতাধিক মোটরসাইকেল নিয়ে মিরপুরে যায়, সেখানে সমাবেশ করে মিরপুরে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে মিরপুর এবং ভেড়ামারাতে আমার নেতৃত্বে নির্বাচন পরিচালনা করে লোকতন্ত্রের সাথে আমি যে আজকে যে অভিযোগটা করা হচ্ছে কিসের ভিত্তিতে করা হচ্ছে, অভিযোগ যদি আমার বিরুদ্ধে থেকেই থাকে তাহলে রাগিব রক্তচৌধুরী নির্বাচনের সময়, নির্বাচনের আগে 2 দিন আগে ভেড়ামারাতে জনসভায় আমি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখলাম, জনগণকে ভোটের আহ্বান জানালাম ধানের শীষে ভোট দেওয়ার। জনগণ আবার তাকে সাড়া দিয়ে ধানের শীষে ভোট দিয়েছে। যদি সাধারণ মানুষের ভোট আমরা দিতে না পারি, সেই ব্যর্থতা তাদের। মিরপুরে আমি প্রধান অতিথি হিসেবে জনসভায় গিয়েছি। এই টিপু এবং তার ছেলে এবং তার সাথে 2-1 ছিল, তারা ষড়যন্ত্রমূলকভাবে আমি প্রধান অতিথি সেই জনসভায় আমাকে বক্তব্য রাখার সময় না দিয়ে আজানের 2 মিনিট আগে আমাকে বক্তব্য রাখার, সেখানেও আমি ঘোষণা করি, রাগিব রক্তচৌধুরীকে আশ্বস্ত করি আওয়ামী লীগের ভোট আমাদের দরকার নেই, আপনি আওয়ামী লীগের উপর ভর করবেন না, ওদের আতাত আছে জামাত ইসলামের সাথে, আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, আস্থা রাখেন। এবং আমি এটা বললাম যে কী কারণে এই টিপু সুলতানরা পরিকল্পনা করে আমাকে জনগণের সাথে কথা বলতে দিল আমি জানি না। আমার উদ্দেশ্য ছিল আমি আওয়ামী লীগের চরিত্র উন্মোচন করে জামাতের সাথে যে আওয়ামী লীগের সম্পর্ক আছে এটা আমি তুলে ধরব। যেহেতু আমাকে সুযোগ দেয়নি, তারপরেও আমি এখানে যেহেতু আসছি, বক্তব্য রাখছি, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ধানের শীষে ভোট দিয়ে রাগিব রক্তচৌধুরীকে নির্বাচিত করবেন। এই যে ষড়যন্ত্রের কারণে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং বিএনপির মধ্যে যাতে ভাঙন ধরে সেই চেষ্টাতেই সেদিন টিপু সুলতান করেছিল এবং সে সফল হয়েছে। আমি তাই আজকে স্পষ্ট বলতে চাই, টিপু সুলতান যে বক্তব্যগুলো দিয়েছে এটা মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক এবং কাল্পনিক অভিযোগ। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আপনারা বিষয়টা যাচাই করবেন। আর উনি 1.5 কোটি টাকা কোথায় থেকে কীভাবে উনি দিলেন এইটা প্রমাণ করার দায়িত্ব। যদি উনি প্রমাণ করতে না পারেন আর তার এই জঘন্য বক্তব্য, মানহানিকর বক্তব্য, আমার মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, এটা যদি অবিলম্বে প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমাপ্রার্থনা না করে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা কষ্ট করে আসছেন,